টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। বরাবরের মতোই দুটো বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে নিউ ইয়র্ক সিটিতে যেই সেবাগুলো রয়েছে, ক্যাশ অ্যাসিস্ট্যান্স অথবা হোম কেয়ার থেকে শুরু করে যে নাগরিক সেবাগুলো রয়েছে এটি নিয়ে আমরা আলোচনা করব এবং বিরতির পর আমরা আলোচনা করব F1 স্টুডেন্ট ভিসা এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে। এবং দুটো বিষয় আলোচনার জন্য আমার সাথে একজন বিশেষজ্ঞ অতিথি স্টুডিওতে উপস্থিত থাকবেন। দর্শক আপনারাও কিন্তু চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনি জানাতে পারেন। আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রথমে যে বিষয়টি কথা বলতে চাই, নাগরিক সেবা নিয়ে কথা বলতে চাই। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু নাগরিক সেবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিনে দিনে আসলে অনেকাংশে সংকুচিত হয়ে যাচ্ছে। নানাবিধ বিষয় আসলে এখানে কাজ করছে, ব্যাকলগ রয়েছে, বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে যেই সহায়তাগুলো দেয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নানাবিধ সংকট তৈরি হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে আসলে অনেক রকমের কথা বলা হচ্ছে, অনেক রকমের বিষয়গুলো দেখিয়ে অনেক রকমের শর্ত যুক্ত করে দেয়া হচ্ছে। কারণ সুবিধা যারা নিচ্ছেন অর্থাৎ সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদের সংখ্যা বলতে পারেন যে দিন দিন আসলে বিপুল হারে বাড়ছে। অনেক মানুষ আসলে এই সেবার আওতায় আসতে চাচ্ছে। যেহেতু সেবা গ্রহীতাদের সংখ্যা বাড়ছে এবং একদিকে বলতে পারেন যে কর্তৃপক্ষ কিছুটা হয়তো বা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে, তাই আসলে প্রত্যেকটা নাগরিক সেবার সাথে কিছু শর্ত যুক্ত করে দেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষের সেই শর্তগুলোর সাথে যদি আপনি সংশ্লিষ্ট হন, সেই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে নাগরিক সেবাটা আপনি পাবেন। সম্প্রতি যে বিষয়গুলো আলোচনায় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই কারণ একদম সর্বশেষ যে তথ্য, লেটেস্ট যেই আপডেট সেটি হচ্ছে এই ক্যাশ অ্যাসিস্ট্যান্স সেবাটাও কিন্তু সংকুচিত করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির শিল্প, সংস্কৃতি, খাদ্য কিংবা জীবন মান নিয়ে যে কাজ করা যে সংস্থা গথামিস্ট, সে কিন্তু একটি ইমেইলের মাধ্যমে সোমবারে, একদম গত রাতের কথা যদি বলি, সোমবারে একটি ইমেইলের মাধ্যমে জানিয়েছে যে নিউ ইয়র্ক সিটিতে যারা রয়েছেন এইসব নাগরিক যারা সেবা গ্রহণ করছেন তারা ওয়েলফেয়ার টু ওয়ার্ক প্রোগ্রামের শর্ত পূরণ করতে যদি ব্যর্থ হন তাহলে যে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটি আসলে অনেকাংশে সংকুচিত করা হবে এবং এই সেবাটি আসলে ব্যাহত হতে পারে। আমি একটু যুক্ত করতে চাই, 28 জুলাই থেকে সিটি ওয়েলফেয়ার টু ওয়ার্ক নিয়ম চালু করতে যাচ্ছে, যেটি করোনা মহামারীর পর থেকে সময় যেটি আসলে স্থগিত করা হয়েছিল। এবং সাম্প্রতিক একটি জরিপ তুলে ধরতে চাই, ঠিক এই মে মাসের একদম সর্বশেষ যে জরিপ বলছে 5.5 লাখেরও বেশি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা কিন্তু এই সেবার আওতায় ছিল, এই ক্যাশ অ্যাসিস্ট্যান্স সেবা তারা গ্রহণ করেছে, যেটি 2020 সালে 4 লক্ষ ছিল। অর্থাৎ ক্যাশ অ্যাসিস্ট্যান্সের এই সহায়তা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ওয়েলফেয়ার টু ওয়ার্ক যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে। এই প্রোগ্রামের বিস্তারিত কিংবা এই প্রোগ্রামের আদ্যপান্ত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি আরো একটি বিষয় আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে হোম কেয়ার। হোম কেয়ার নিয়ে নানাবিধ বিষয় আমরা শুনে আসছি, অনেকগুলো সমস্যা এবং অনেকগুলো সম্ভাবনা, সবকিছু শুনে আসছি। আজকে আমরা নতুন কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি হোম কেয়ার নিয়ে আপনাদের কমন যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর
উত্তর দেওয়ার চেষ্টা করবো। এর বাইরেও যদি আপনি কিছু জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার সঙ্গে যুক্ত আছেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি, নিউ ইয়র্ক সিটিতে হোম কেয়ার নিয়ে নতুন একটি আপডেট আমরা আলোচনা করছিলাম অফ এয়ারে। আমি আপনার মুখ থেকে শুনতে চাইবো, কি আপডেট দিতে চান আপনি? হ্যাঁ, আসলে নিউ ইয়র্ক স্টেটে যে হোম কেয়ার, সেটা আপনারা জানেন যে গত 2 মাস আগে আমাদের গভর্নর একটা আইন পাশ করেছে, সাইন করেছে একটা বিলে, যে আমাদের সমস্ত যে 600 যে হোম কেয়ার আছে সেগুলি বন্ধ করবার জন্য, এবং তারা শুধু একটি কোম্পানিকে দিবে সমস্ত এই প্রায় 2.5 লক্ষ পেশেন্ট মেম্বারকে তদারকি করবার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য। তো সেটা খুবই অসম্ভব ব্যাপার, কারণ একটা কোম্পানি এতগুলি পেশেন্টকে কিভাবে একটা অফিস থেকে দিবে। আর তাছাড়া আমাদের যে 600 যে কোম্পানিগুলি আছে, 600 যে হোম কেয়ার, সেগুলি বন্ধ হয়ে গেলে আপনার সেবা কিন্তু ঠিকমতো পাচ্ছে না, কারণ আমরা তো কমিউনিটি বেস আমরা সার্ভিস দিয়ে থাকি। যেমন আমাদের কোম্পানি আমাদের প্রায় 80% আমাদের বাংলাদেশে। তো সেভাবে যেমন হিসপ্যানিক যদি কোম্পানি থাকে, তাদেরও 80% হিসপ্যানিক থাকে। একটা ব্ল্যাক আমেরিকান যদি কোম্পানি হয়, দেখা যায় কালোরাই সেখানে থাকে বেশি। তো এবার জুইশ কোম্পানিগুলো দেখা যায় জুইশদের বেশি থাকে। তো সেই কারণে এটা কমিউনিটি বেস, হ্যাঁ, যে কমফোর্ট ফিল করে কথা বলতে নিজের ভাষায়, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের সংস্কৃতি। তো এইটা কিন্তু এই সার্ভিসটা পাবে না হয়। সেই কারণে আমরা কিন্তু প্রোটেস্ট করেছি, আমরা অলবানিতে গিয়েছি। তারপর আমরা আজকে আমরা মনে হয় লসুট ফাইল করেছি একটা, আমাদের যে সিডিপ্যাপ অর্গানাইজেশন আছে তার মাধ্যমে একটা লসুটও হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে দেখা যাক কি হয়। তবে এটা আমাদের গভর্নর বলছে যে যদি একটা কোম্পানিকে দেয় তাহলে গভর্নর $700 মিলিয়ন সেভ করবে। তো $700 মিলিয়ন সেভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষের সেবাটা ঠিকভাবে পাচ্ছে না, সেবাটা পাবে না। তো সেই কারণে আমরা মানে আন্দোলন করে যাচ্ছি যে কারণ একটা কোম্পানিকে দিলে এই নিউ ইয়র্কের মতো এত বড় স্টেটে সম্ভব না। কি বলে, কানেক্টিকাটে ছিল এই ধরনের একটা কোম্পানি, সেটাও তারা পরবর্তীকালে এটাকে সার্ভিস ঠিকমতো দিতে পারেনি বলে তারা কিন্তু সেটা আইন পরিবর্তন করেছে। তো সেক্ষেত্রে আমিও গত 2 সপ্তাহ আগে গভর্নরের সাথে কথা বলেছি। গভর্নর বলছে যে এটা দেখবে। আমরা বলেছি যে যদি তোমরা যেভাবে আইন পাশ করেছো এটা, তাহলে আমাদের যে কমিউনিটি বেস যে সার্ভিসটা সে পাবে না। প্লাস আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রায় 50 থেকে 60 হাজার পেশেন্ট আছে। 50 থেকে 60 হাজার বাংলাদেশি বা সাউথ এশিয়ান যে মেম্বারগুলি আছে, যে রোগী আছে, পেশেন্ট। তো তারাও কিন্তু ঠিকভাবে পাবে না, তাদের ল্যাঙ্গুয়েজ আছে। তা অনেক সময় আমরা হেল্প করে থাকি, বাংলায় কথা বলি। তো সেই ক্ষেত্রে এবং এই অফিসগুলি বন্ধ হবে, মানে এই আপনার 600 হোম কেয়ারের যে অফিস আছে, একটা কোম্পানির 2টা 3টা 4টা 5টা অফিস থাকে। তো সেই অফিসগুলি বন্ধ হয়ে গেলে অফিসের স্টাফ বন্ধ হয়ে যাবে, প্রায় 25,000-এর মতো স্টাফ আছে, এগুলো বন্ধ হয়ে যাবে। তো সবকিছু মিলে আমি যখন গভর্নরকে বুঝিয়েছি, সে বলছে সেটা বিবেচনা করবে। তারপরও যেহেতু এখনো তো করে নাই, বাট করবে বলছে। বাট আমরা লসুট করেছি, আন্দোলন হচ্ছে, সবকিছু মিলে আশা করি পজিটিভ কিছু হবে। এখন যদি আসলে আপনি যে শঙ্কাটা করছিলেন, সেই শঙ্কাটা যদি সত্যি হয়ে যায়, যদি আসলে এই সিদ্ধান্তটা যদি আসলে বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে আসলে কি হবে? তাহলে কি এতগুলো এজেন্সি এগুলো সব বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, যদি ওইটা বাস্তবায়ন হয় তাহলে এজেন্সিগুলি বন্ধ হয়ে যাবে, এবং এজেন্সিগুলি তখন হয়তো কিভাবে কি করবে, তখন এই নির্দেশনা কিন্তু এখন আমাদেরকে দেওয়া হয়নি যে এই 600 এজেন্সি কি করবে, তাদের কাজটা কি হবে। পরবর্তীতে আপনারা কি করবেন বলে ভাবছেন? কি পদক্ষেপের জন্য আপনারা আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন? এখন আমাদের কাজ হলো যে আমরা তো কথা বলছি গভর্নরের সাথে, এবং যে যারা অ্যাসেম্বলিম্যান আছে, যে স্টেট সিনেটর আছে, তাদের সাথে কথা বলছি। এবং ফাইনালি তো আমরা আজকে একটা লসুট হয়েছে। তো আশা করি যে এটা আদালতের মাধ্যমে আজকে লসুট একটু বিস্তারিত আমাদের লসুট করেছি যে
এই একটা হোম কেয়ারকে 1 FI দেওয়া ঠিক হবে না। এটা হলে যে যে মানে এটা এটা মুক্ত বাজার অর্থনীতিতে এটা ভারসাম্য অসাম্য হবে। যেমন আপনি একটা কোম্পানিকে দেওয়া মানে হলো সেখানে কতগুলি ক্লজ দেওয়া হয়েছে, মানে কতগুলি নিয়ম করা হয়েছে। তাকে অবশ্যই $200 মিলিয়ন থাকতে হবে ব্যাংকে, বা ক্রেডিট থাকতে হবে 200 মিলিয়ন। তারপরে তাকে নিউ ইয়র্কে এবং অন্য যে কোনো একটা স্টেটের লাইসেন্স থাকতে হবে। মানে নিউ ইয়র্ক তো থাকতে হবে, যেমন আমার হোম কেয়ার আছে নিউ ইয়র্কে, বা অন্য কোনো স্টেটে নাই। তো দ্যাট মিন এইভাবে সবারই মানে আমাদের নিউ ইয়র্কে যারা আছে তারা তো অন্য কোনো স্টেটে ব্যবসা করে না, মানে হোম কেয়ার করে না। তো এখন শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে অন্য স্টেটেও তাকে থাকতে হবে হোম কেয়ার বিজনেস, 200 মিলিয়ন থাকতে হবে। তো এটা তো মুক্ত বাজার অর্থনীতি হলো না, এটা অসাম্য হলো, এটা বৈষম্যহীনতার কথা। তো তো সেই ক্ষেত্রে $200 মিলিয়ন কয়জনের আছে? তাহলে বোঝা গেল যে যারা বেশি পয়সা আছে, যারা বড় লোক, তারাই কি বলে ব্যবসা করবে। আর আমরা যারা মধ্যবিত্ত ব্যবসায়ী, তারা আমরা কি ব্যবসা করতে পারবো না? তবে এটা তো সংবিধান বিরোধী। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা লসুটটা আমার মনে হয় যে আদালত এটা বিবেচনা করবে। আপনাদের কি কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে কিনা, সরাসরি কথা হয়েছে? হ্যাঁ, আমাদের তো গভর্নরের সাথে আমি তো কথা বলেছি, লাস্টের কথা বলেছি, গত 2 সপ্তাহ আগে কথা বলেছি, এবং যারা নাকি অ্যাসেম্বলিম্যান, কংগ্রেসম্যান, এদের সাথে কথা হচ্ছে, স্টেট সিনেটর কথা হচ্ছে। তো সবকিছু মিলে এটা আশা করি মানে তারা বন্ধ করতে পারবে না। তারপরে ইউনিভার্ন জি, গিয়াস আহমেদ, একটু জানবো, যেহেতু নীতি নির্ধারকদের সাথে আপনাদের সরাসরি কথা হয়েছে, তারা কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন? যেমন তারা বলছে যে আমাদের যে হোম কেয়ারগুলি আছে 600 হোম কেয়ার, দেখা যাচ্ছে যে অনেক এই হোম কেয়ারগুলি আমাদের কত গাইডলাইন আছে, গাইডলাইন, সেই গাইডলাইনগুলি যদি অনেকেই দেখা যাচ্ছে যে ফুলফিল করে না ঠিক মতো। এখন স্টেট বলে, স্টেটের অত এজেন্সি নাই, তাদের কোনো এজেন্ট নাই, তাদের কোনো এমপ্লয়ি নেই এত শত শত যে এগুলি তদারকি করবার জন্য। 600 কোম্পানিকে তদারকি করবে এই জনবল তাদের নেই। ভালো কথা, কিন্তু দেখেন স্টেট বারে বারে কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে তারা প্রথম কিন্তু তারা এই 600কে কমিয়ে আনবার জন্য মাত্র 10-12টাকে সিলেক্ট করলো, মানে 60-70টার মতো সিলেক্ট করলো, যে এই 60 থেকে 60 বা 65টাকে কোম্পানিকে তারা দিবে। ভালো কথা, সেটাও আবার ক্যান্সেল করলো। ক্যান্সেল করে আবার তারা আবার একটা বিজ্ঞাপন জারি করলো। সেখানে যে ক্রাইটেরিয়া সিস্টেম করলো, এই ক্রাইটেরিয়াতে যারা পড়বে তারা সার্ভিস দিতে পারবে। সেই 600 থেকে তখন চলে আসলো প্রায় 300 সামথিং। সেটাও কিন্তু তারা আবার বাস্তবায়ন করলো না। এখন আবার তারা বলছে একটা। অত স্টেট কিন্তু বারে বারে এই আইনগুলি চেঞ্জ করতেছে, এবং আমার মনে হয় এটা তারা কি চাচ্ছে মানে এটা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা কোম্পানিকে দেওয়াটা কোনো অবস্থাতেই এটা আপনার সম্ভব হবে না, এবং একটা কোম্পানি ভালো সার্ভিস দিতে পারবে না, এটা ইম্পসিবল। সেক্ষেত্রে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এবং আমাদের পাশাপাশি যারা এই সার্ভিসটা নিচ্ছে বা নেবেন ভবিষ্যতে, এই সার্ভিসটা যাতে চালু থাকুক, এবং এটা যেন মানে আমরা তো সবাই একসময় মানে এই সার্ভিস নিতে হবে। আমরা এখন আসছে যে বয়স, একটা সময় আমাদের সার্ভিস নিতে হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিউ ইয়র্কের সকলকেই এটা এ ব্যাপারে গভর্নর অফিসে যোগাযোগ করতে পারে, গভর্নর অফিসে কল করতে পারে যে আমরা এই সিডিপ্যাপ যে সার্ভিসটা এটা এভাবে যে ডিস্ট্রয় হোক, এটা আমরা চাই না। আমরা একজন কোম্পানিকে তোমরা দিবা মনোপলি বিজনেস, এটা আমরা চাই না, তাহলে আমাদের সার্ভিসটা ঠিক মতো পাবো না। তো এটা কিন্তু আমাদের একার দায়িত্ব না, এই দায়িত্বটা কিন্তু সকলের, যে যারা মেম্বার, যারা এমপ্লয়ি, তারা কিন্তু কল করতে হবে। কিন্তু দেখা যায় যে সার্ভিস নিচ্ছে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু এই ব্যাপারটা গুরুত্ব সহকারে নিচ্ছে না, এবং তারা কলও করছে না। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এমপ্লয়িকে আমরা ইমেল করেছি যে এই নাম্বারগুলি দিয়েছি, এই নাম্বারটা তোমরা কল করো, কিন্তু কত 2% দিয়েছি কিনা আমার সন্দেহ। যেমন আমরা যখন ইমিগ্রেশনের জন্য, ইমিগ্রেন্টদের জন্য আমরা যখন সংগ্রাম করি, আমরা ইমিগ্রেন্টদের যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য যখন আমরা বিক্ষোভ করি, দেখা যায় যাদের জন্য করছি তারা কিন্তু ঘর থেকে বের হয় না, তারা ঘরে বসে টিভি দেখে।
মানে জিনিসটা এমন এমন অবস্থায় মানে বিরাজ করছে যে যাদের জন্য আপনি সংগ্রাম করবেন তারা মানে উদাসীন থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা কাজের ব্যাপারে সিরিয়াস হতে হবে। নিউ ইয়র্কে যে নাগরিক সেবাগুলো আছে, আমরা একটু আগে যেটা দর্শকদেরকে বলছিলাম, সেই সেবাগুলো আসলে অনেক ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, কর্তৃপক্ষ পরিবর্তন করছে, কিছু সংস্কার করছে, কিছু হয়তো বাড়তি যোগ করছে, কিছু জিনিস হয়তো কেটে ফেলে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে আসলে যতগুলো কারণ বলা হচ্ছে, একটা কারণ বারবার উঠে আসছে যে সেবা গ্রহীতার সংখ্যা আসলে অনেক বেড়ে যাচ্ছে নিউ ইয়র্কে। গেস আহমেদ, আপনার কাছে প্রশ্ন থাকবে, আসলে কতটা বাড়ছে? না, সেবা তো মানে বাড়বেই, কারণ ডে বাই ডে মানুষ তো বৃদ্ধ হচ্ছে, অসুস্থ হচ্ছে, জনসংখ্যাও বাড়ছে সিটিতে, তো সেটা তো বাড়বেই। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে আমেরিকান যে টাকা, যে ডলারগুলি দেখা যাচ্ছে বিলিয়নস অফ ডলার বাইরে চলে যাচ্ছে, যুদ্ধের জন্য ব্যবহার হচ্ছে, আপনার ইসরায়েলে দেওয়া হচ্ছে, ইউক্রেনে দেওয়া হচ্ছে। তো এই যে টাকাগুলি বিলিয়নস, হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার দেওয়া হচ্ছে, আর আপনি আমার নিউ ইয়র্ক স্টেটে মাত্র $700 মিলিয়ন, মিলিয়ন নট বিলিয়ন, মিলিয়ন ডলার, 1 বিলিয়নও না সেভ করবে। তাহলে এই দেখা যাচ্ছে এই যে মানুষের যে সেবার যে মান, নট অনলি হোম কেয়ার, বিভিন্ন ক্ষেত্রে যেটা আপনি উল্লেখ করেছেন যে তারা কাট করতে চাচ্ছে একদিকে, অন্যদিকে বিলিয়নস অফ ডলার তারা বিদেশে যুদ্ধের জন্য, মানুষ কিল করবার জন্য পাঠাচ্ছে। তো এটা এই জন্য আমাদের কিন্তু এটা আন্দোলন করতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। আমরা যারা ভোটার্স, আমরা যারা ভোট দিই, আমরা যারা সিটিজেন আছি, তারা যদি এই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা কংগ্রেসম্যান, তার কংগ্রেসম্যানকে যদি এই কথাগুলি বলে, তার যে সিটি কাউন্সিলম্যান আছে, অ্যাসেম্বলিম্যান আছে, যে যাকে চিনে, আমাদের ভয়েসটাকে রেজ করতে হবে যে তোমরা বিলিয়নস অফ ডলার দিচ্ছ বাইরে, অথচ আমাদের বেনিফিটগুলি তোমরা কাট করছো। আমাদের এখানে ইন্স্যুরেন্স নাই, সাধারণ মানুষের শুধু মেডিকেল যাদের আছে তাদের ইন্স্যুরেন্সটা আছে, কিন্তু যার একটু মধ্যবিত্ত, যাদের ইনকাম একটু বেশি মেডিকেল দিচ্ছে, তাদের নাই, ইন্স্যুরেন্স নাই। অনেক স্টুডেন্টের ইন্স্যুরেন্স নাই, অথচ দেখা যাচ্ছে যে ইসরায়েলের প্রত্যেকটা নাগরিকের ইন্স্যুরেন্স, ফ্রি ইন্স্যুরেন্স আছে। তো এই যে জিনিসগুলি, ইউক্রেনে বিলিয়নস ডলার দেওয়া হচ্ছে, তো এই কথাগুলি কিন্তু বলতে হবে আমাদের, যে আমাদের রাইটস, আর আমাদের মেইন স্ট্রিমও আমাদের আরো সম্পৃক্ত হতে হবে। আমাদের এই দেশের যে পলিটিক্স, এই দেশের যে যারা পলিটিক্যাল যে নীতি নির্ধারণ যারা করে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। আমরা অনেক সময় কিন্তু সমালোচনা করি, যে আমি দেখেছি অনেক সময় যে একজন কংগ্রেসম্যানের সাথে যখন একজনের একটা মিটিং হয়, একটা ফান্ড রেজ করি, তখন অনেকে ফেসবুকে কমেন্ট করে এদের সাথে কথা বলে লাভটা কি, বেনিফিটটা কি? আরে বেনিফিট তো তুমি আগে সম্পর্ক করো, আগে ফ্রেন্ডশিপ করো, তারপরে ডোনেট করো, দেন কিছু না হলে সেটা তুমি বলবো যে আমি তো অনেক দিয়েছি, আমি তো পেলাম না কিছু না দিয়েই, কিছু না করেই সমালোচনা করে মানুষ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আজকে দেখেন আইপ্যাক যেটা আছে, মানে ইসরায়েলি আমেরিকান যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি যেটা যে আছে, তারা কিন্তু বিলিয়নস অফ ডলার খরচ করছে মানে এই দেশে, এবং তারা কন্ট্রোল করে। এখন তো আমেরিকার ডেমোক্রেসি তো সোল্ড আউট টাকার কাছে। তো যাদের টাকা আছে, যারা নাকি এটা নিয়ন্ত্রণ করতে চায় করছে, আর আমরা দূরে আছি, আমরা ঘরে বসে সমালোচনা করি। আমাদেরও এই দেশের মেইন স্ট্রিমের সাথে সুসম্পর্ক করতে হবে। আমাদের যদি টাকা না থাকে, আমাকে ভোট দিতে হবে, আমাকে ফ্রি ক্যাম্পেইন করতে হবে, তার অফিসের সাথে যোগাযোগ করতে হবে, আমাকে একদিন তার পক্ষে ক্যাম্পেইন করতে হবে যে আমার টাকা নেই, আমি একদিন তোমার জন্য কাজ করবো। এই যে এই কাজগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা করতে পারলে আমরা এই দেশের, আমরা যা চাবো আমাদের সুযোগ সুবিধা মতো তারা আমাদের পক্ষে কাজ করবে। জি, নিশ্চয়ই। একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকে। ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপু, আমি আজকের অতিথির কাছে একটা কোয়েশ্চেন করবো এই হোম কেয়ার সংক্রান্ত। আমি অনেক কিছু শুনতেছি রিসেন্টলি এই হোম কেয়ারের নাকি, আজকে আমার মায়ের 71 years old, ওনার সিটিপ্যাপ যেটা ওনার কাজটা আমি করতেছি, এটা নাকি কেটে দিবে নাকি এরকম শুনতেছি। আসলে একটু অতিথি যদি বলতেন আসলে এটা মানে সত্যি নাকি এগুলা? মানে এই যেটা আমরা বললাম যে হোম কেয়ার বন্ধ করার যে একটা কথা শুনছেন। হ্যাঁ, জি, এটা নাকি পেশেন্টদের মানে আর এরকম সার্ভিসটা থাকবে না আর কি। তো পেশেন্টের সার্ভিসটা থাকবে, মানে পেশেন্টের সার্ভিসটা থাকবে। আমরা বলছি যে হোম কেয়ার কোম্পানিগুলি
মানে তারা বন্ধ করে একটা কোম্পানিকে দিবে। মানে আপনাদের কোনো আপনাদের সার্ভিসটা হয়তো কি বলে যে সুযোগ সুবিধা বা যে কাস্টমার সার্ভিস যেটা পাচ্ছেন সেটা হয়তো ঠিকমতো হয়তো পাবেন, সেটা পাবেন না, কিন্তু হোম কেয়ার যে যারা সার্ভিস দিচ্ছে যে পেশেন্ট, তার সার্ভিসের মানে বন্ধ হচ্ছে না, সেটা বন্ধ হচ্ছে না। এজেন্সিগুলো বন্ধ হওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছে। গিয়াস আহমেদ, আমি একটু দর্শকের সঙ্গে যুক্ত করতে চাই, এই যে নানাবিধ মিথ খুব দেখা যায় যে আমাদের কমিউনিটিতে, উনি যেমন বলেন যে হোম কেয়ারই বন্ধ হয়ে যাবে, এরকম অনেকগুলো মিথ তৈরি হয়, অনেকগুলো ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো কোনো দর্শক যখন এই ধরনের কথা শুনবেন, এগুলো আসলে যাচাই করার জায়গাটা কোথায়, কোথায় যে তিনি যাচাই করবেন যে তথ্যটা সঠিক না ভুল? না, সেটা তো অবশ্যই, মানে যদি তারা স্টেট আমাদের আছে, হটলাইন আছে আলবানিতে, গুগল করলে সব পাওয়া যায় যে হোম কেয়ারের যে ডিপার্টমেন্ট অফ হেলথ, ডিপার্টমেন্ট অফ হেলথই হলো এটা নিয়ন্ত্রণ করে। ডিপার্টমেন্ট অফ হেলথে কল দিলে সব জানা যাবে, নাম্বার 1। নাম্বার 2, যে এই যদি যেটা নাকি আমরা বললাম যে হোম কেয়ার যদি এজেন্সিগুলি বন্ধ করে দেয়, তো এর সাথে অনেকগুলি কাজ আছে। যেমন এখন যেমন আমরা যে বেতনটা দিচ্ছি, পেমেন্টটা করি, সেটাও তারা কিন্তু আবার আর রিডিউস করতে চেষ্টা করছে। যেমন আমরা অনেক সময় $21 $22 দিচ্ছি, এখনকার মানে $17 চলে আসবে। তো সেক্ষেত্রে কারণ মিনিমাম ওয়েজ হলো $17 নিউ ইয়র্ক সিটিতে। তো সেক্ষেত্রে মানে সরকার চাচ্ছে, নিউ ইয়র্ক স্টেটের সরকার, গভর্নর, যে এই তাদের এক্সপেন্সেসটা কমানোর জন্য এই $700 মিলিয়ন কমাবে কিভাবে? এই পেমেন্টটা কাট করবে, মানে $21 থেকে $22 থেকে করে নিয়ে আসবে $17। তারপরে আমাদের এজেন্সিতে বন্ধ করে দিলে, একটা কোম্পানিকে দিলে, তো ওখানেও তারা কিছু সেভ করবে। সবকিছু মিলে এভাবে তারা সেভ করতে চেষ্টা করছে যে কিভাবে মানে তারা বেনিফিট হয়। কিন্তু সরকার তো বেনিফিট হবে মানে জনগণকে মানে মাইনাস করে মিডিল ক্লাস বা স্মল বিজনেসগুলিকে মাইনাস করে সরকার বেনিফিট করতে চায়। আমি তো এটা আমরা বোধগম্য নয়, সেই কারণে আমরা আন্দোলন করছি যে আমরা বোঝাতে সক্ষম হব যে এটা ঠিক না। জি, নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে যে আমাদের কমিউনিটির জন্য যেটা ভালো, যেটা সুবিধাজনক, আসলে সেই রকমই যেন হয়। অসংখ্য ধন্যবাদ গিয়াস আহমেদ, আলোচনার সময় শেষ হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, বিরতির পরে আমরা F1 ভিসার আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ভাই, ট্যুরিস্ট ভিসায় থাকার দিন তো প্রায় শেষ, কোনো ব্যবস্থাই তো হলো না। অনেকেই অ্যাসাইলাম এর কথা বলছে। আরে না, অ্যাসাইলাম ছাড়াও আরও অন্য রাস্তা আছে। লোটাস স্কুলের ফ্লাশিং বা ম্যারাথন ক্যাম্পাসে গিয়ে স্ট্যাটাস চেঞ্জ করে F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে যান। মনে রাখবেন, এক বিশাল সম্ভাবনার দুয়ার, আর অ্যামলোটাস হলো তার চাবিকাঠি। উচ্চতর শিক্ষা আর অনেক কিছুই অপেক্ষা করছে আপনার জন্য আমেরিকায় পড়তে, জীবন গড়তে। অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল। Welcome to Tower Automall. আমরা অফার করে থাকি জিএলসি প্লেট সহ অথবা প্লেট ছাড়াই গাড়ি। লিস্ট টু ওন, ভেহিকল স্টার্টিং at $379. নো ক্রেডিট, নো প্রবলেম। আপনাদের সহায়তায় আছি আমি, মোস্তফা তপু, জেনারেল ম্যানেজার, টাওয়ার অটোমল। ঠিকানা 3110 কুইন্স ব্লুবার্ড, লং আইল্যান্ড সিটি। কল 718-489-0349। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। মাছওয়ালাই সেরা ইলিশ, রুই, মৃগেল, কাতল, রূপচাঁদা, চিংড়ি, সরপুঁটি। এই নেন মাছওয়ালার মাছ, স্বাদও পাবেন, গন্ধও পাবেন। দেশি স্বাদের মাছ খেতে চান? মাছওয়ালার মাছ খান। মাছওয়ালা, দেশি স্বাদের দেশি মাছ আমেরিকার সকল দেশি গ্রোসারিতে পাওয়া যায়।
পড়াশোনা শেষ করেছি 6 মাস, ভালো কোনো চাকরি জুটেনি। তখনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি MIT দিচ্ছে QA কোর্সের পর চাকরির নিশ্চয়তা। এরপর হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে এখন আমি নতুন জীবনের দ্বারপ্রান্তে। জীবনের এই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে আমি পারলে আপনিও পারবেন। আস্থা রাখুন মেটা ইনফোটেকে। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। আবার স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আমরা আলোচনা করব বিরতির পর যেমনটা বলছিলাম F1 স্টুডেন্ট ভিসার আদ্যপান্ত নিয়ে আমরা আলোচনা করব। দর্শক আপনিও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। অনেক দর্শক রয়েছেন ফেসবুকে, দর্শকদের আসলে কত শত অভিযোগ। টিভিএন এ আপনাদের ধারণা যে বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কেন বাংলাদেশের সংবাদ দিচ্ছি না। আমি একটু এই জায়গাটা পরিষ্কার করতে চাই দর্শক, টিভিএন 24 কিন্তু আসলে ফেসবুক ভিত্তিক কোনো টেলিভিশন চ্যানেল নয় যে আমাদের যে নিউজ অথবা আমরা যে তথ্যগুলো দর্শকদের জন্য দেই যে সেটা আপনি শুধুমাত্র ফেসবুকে পাবেন। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আমরা যেহেতু বাংলাদেশ, আমেরিকা, বাংলাদেশ এবং নিউ ইয়র্ক মিলে আসলে কাজ করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনেট সংক্রান্ত যে কাজগুলো, সেই কাজগুলো যদি বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকে তখন হয়তো আমাদের এখান থেকেও আপনাদেরকে সেবা দিতে কিছুটা ব্যাহত হয়। তাই আমাদের সবগুলো তথ্য, সবগুলো সংবাদ ফেসবুকে দেওয়া সম্ভব হয় না। আমি আবারও বলছি, আই রিপিট, যে আমরা ফেসবুক ভিত্তিক কোনো চ্যানেল নই, আমরা ফেসবুক টিভি নই। আপনি যদি একটু কষ্ট করে আমাদের যে বক্স আছে সেই বক্সের মাধ্যমে যদি টেলিভিশন অন করে দেখেন, রাত 9টার নিউজ টোটাল কেবল রাত 9টার নিউজ দেখার আমন্ত্রণ রইল, রাত 11টা নিউজ দেখার আমন্ত্রণ রইল। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে সব থেকে বেশি, সাধারণত আমরা আমেরিকা, আমাদের দেশের খবর সব থেকে বেশি দিই, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আমরা বাংলাদেশের সবগুলো সংবাদ দিচ্ছি, একদম সব কিছু। বাংলাদেশের রাজনৈতিক দল, বিরোধী দল, বৈষম্য বিরোধী দল থেকে শুরু করে বিশেষজ্ঞ মতামত, সবগুলো তথ্যই আপনাদের জন্য থাকছে। আমি আবারও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, টোটাল কেবলের মাধ্যমে একটু কষ্ট করে টেলিভিশন অন করে রাত 9টার সংবাদ দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে টিভিএন আপনাদের জন্য কি করছে, কতটুকু করছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফেসবুক ভিত্তিক কোনো চ্যানেল যদি হতাম, কিংবা আসলে যদি ফেসবুক টিভি হতাম, তাহলে আসলে ফেসবুকে সব তথ্য দেওয়া সম্ভব হতো। অসংখ্য ধন্যবাদ। ইউটিউবেও দেখতে পারেন টিভিএন 24, ইউটিউবে আমাদের তথ্যগুলো রয়েছে। আমরা মূল আলোচনা শুরু করতে চাই। F1 ভিসা নিয়ে কথা বলছিলাম। এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম আমার সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা F1 স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। শুরুতেই জানতে চাই F1 স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট কি? আচ্ছা, F1 স্টুডেন্ট ভিসা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা হিসেবে যেটা আসলে আমরা বুঝে থাকি, এটার টার্মটাকে বলে F1 স্টুডেন্ট ভিসা। তো এই ভিসায় অ্যাপ্লাই করার জন্য একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যেগুলো হচ্ছে কি সর্বপ্রথম সাধারণত তাদের হাই স্কুল ডিপ্লোমাটা কমপ্লিট থাকতে হয়, যেটা আমাদের বাংলাদেশে HSC লেভেল অথবা ইকুইভ্যালেন্ট কোনো লেভেল থাকে এটাকে বলে। দ্বিতীয়ত এটা শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এটা রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে, যেটা হচ্ছে কি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে লেভেলটা ওইটা থাকতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষে কোনো কোনো কোর্সে লাগে না। এই ডেফিনেটলি হচ্ছে গিয়ে ওনার সাফিসিয়েন্ট ব্যাংক স্পন্সরশিপটা থাকতে হবে। এই সেক্ষেত্রে আসলে কি কি ধরনের ডকুমেন্টস দরকার হয়? ডকুমেন্টসের ক্ষেত্রে সর্বপ্রথম চলে আসে হচ্ছে পাসপোর্টের কথা, ভ্যালিড পাসপোর্ট, যেটা আমরা সাধারণত 6 মাসের মেয়াদ আছে এই জিনিসটা বুঝে থাকি। প্লাস হচ্ছে গিয়ে ডকুমেন্টসের জন্য ওই যেটা বললাম হাই স্কুল ডিপ্লোমা, ওনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটোই লাগবে। যদি সেটা আন্ডারগ্রেড লেভেলে হয় বা ব্যাচেলার লেভেলে হয়, আর যদি সেটা মাস্টার্স বা পিএইচডি লেভেলে হয়, সেক্ষেত্রে ওনাকে ডেফিনেটলি এর আগের লেভেলটা ওনাকে দেশে থেকে কমপ্লিট থাকতে হবে।
একজন F1 স্টুডেন্ট যিনি হতে চান অথবা F1 ভিসা চান, তিনি আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, আপনি কি পরামর্শ দিবেন? সেই ক্ষেত্রে সর্বপ্রথম সবার আগে আমি বলতে চাই যে যদি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী আমাদের বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করতে চায়, সেই ক্ষেত্রে ওনার আগে সবার আগে প্রথমে গোলটা সেট করতে হবে যে উনি যদি ইউএসএ কে ফার্স্ট টার্গেট করে রাখে F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তাহলে হচ্ছে গিয়ে যেই ইউনিভার্সিটি বা যেই কলেজ, যে ইনস্টিটিউশন উনি অ্যাপ্লাই করতে চায়, সেই ইউনিভার্সিটি বা কলেজের রিকোয়ারমেন্টগুলো উনি আগে গো থ্রু করবে যে ওই রিকোয়ারমেন্টগুলো ওনার আসলে কোয়ালিফিকেশন অনুযায়ী আসলে যায় কি না। যদি না গিয়ে থাকে সেই অনুযায়ী ওনাকে ডেফিনেটলি প্রিপেয়ার করতে হবে। আর ডকুমেন্টেশনের ব্যাপারগুলো তো বললামই। একটা বিষয় আসলে খুব কমন প্রশ্ন আমরা পেয়ে থাকি F1 ভিসার ক্ষেত্রে, অনেকেই বলেন যে তারা এই দেশে হয়তো এসেছেন অন্য কোনো স্ট্যাটাসে, আসার পরে তারা F1 এ কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আসলে কি কি করা সম্ভব? সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, আমি আজকে আমার ডিএসও আসলে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল জুলিয়া সাং আমার সাথে আসলে থাকার কথা ছিল, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো আসলে যুক্ত করতে পারছি না, আমরা খুবই দুঃখিত। তো আসলে ও থাকলে আসলে খুব সুন্দর করে আসলে অ্যানসার গুলো দিতে পারতো। সেক্ষেত্রে তারপর আমি বলি, লাস্টের বেশ কয়েকটা এপিসোডে ও এই জিনিসটা আসলে মেনশন করেছে যে যারা এখানে বিভিন্ন ভিসা এই ইউনাইটেড স্টেটসে এসে থাকে আদার দেন F1 স্টুডেন্ট ভিসা, ওনারা ফর এক্সাম্পল কেউ ট্যুরিস্ট হিসেবে এসছে বা কেউ বিজনেস ভিসা নিয়ে এসছে, কেউ হয়তো ইন্টার্ন ভিসা নিয়ে এসছে, J1 বা অপেয়ার ভিসা, এগুলো নিয়ে যারা আসে তারা হচ্ছে একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য ইউনাইটেড স্টেটসে থাকতে পারে। আফটার দ্যাট পিরিয়ড দে হ্যাভ টু লিভ, অ্যান্ড ওই পিরিয়ডটার মধ্যে যদি কেউ চায় যে না ইউনাইটেড স্টেটসে ওনার একাডেমিক ক্যারিয়ার পারসু করবে, ডেফিনেটলি এইটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ ভিসা স্টেটাস। তখন ওনাদের এক্সিস্টিং ভিসা স্টেটাসটাকে কনভার্সনের জন্য অ্যাপ্লাই করবে চেঞ্জ অফ স্টেটাস প্রসেসের মাধ্যমে, দেন দে উইল বি whenever they are getting approved they will be F1 student in the F1 student status. এটা কি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য? অন্যান্য দেশে দেখা যায় যে স্টুডেন্টরা হয়তো পড়তে গিয়েছে, তার হয়তো আমেরিকায় পড়তে আসার শখ, সে হয়তো কোনো কারণে চান্স পায়নি, অন্য কোনো দেশে গিয়েছে, পরে যদি আসলে এখানে সে কনভার্ট হতে চায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে কি, ওই যেটা বললাম, সর্বপ্রথম উনি হচ্ছে কি F1 স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন লেভেলে, অথবা যদি ওনার যদি কোনো এক্সিস্টিং ভিসা থাকে বা ফর এক্সাম্পল ভিসা আছে বা উনি অলরেডি ভিসার জন্য অলরেডি ওনার একটা অ্যাপ্লিকেশন করা আছে, তো উনি সেই হিসেবে যদি এইখানে চলে এসে উনি ডেফিনেটলি প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। আপনার প্রতিষ্ঠান কিভাবে সাহায্য করে F1 ভিসার ক্ষেত্রে? আচ্ছা, আমার প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে পরিচয়টা দেই, এটা হচ্ছে গিয়ে অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল। আমাদের দুইটা লোকেশন, একটা হচ্ছে মিডটাউন ম্যানহাটনে আর একটা হচ্ছে গিয়ে ফ্লাশিং কুইন্সে, দুইটাই নিউ ইয়র্কে। সো এক্ষেত্রে আমরা আসলে সাহায্য করে থাকি স্টুডেন্টদেরকে, যদি ওভারসিজ অ্যাপ্লিকেশন হয় বাংলাদেশ বা অন্য যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশনের জন্য আমরা হেল্প করি, যে ওনাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আমরা নিয়ে থাকি, নেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমরা সাধারণত I-20 দিয়ে থাকি। I-20 দেওয়ার পরে তারপর ওনাদেরকে আসলে পুরোপুরি আসলে গাইডলাইন আমাদের এখান থেকে আসলে রিমোটে দেওয়া সম্ভব হয় না, কিন্তু তারপর একটা ওভারঅল আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করি যে উনি কিভাবে আসলে ফার্দার স্টেপে যাবে যে একটা F1 ভিসা ইন্টারভিউর জন্য। দেন whenever they're getting the F1 visa they're coming to the United States. F1 ভিসার ইন্টারভিউ বলতে এমবাসি ফেস করার ভিসা ইন্টারভিউর কথা বলছেন? জি। আর আপনি যদি চেঞ্জ অফ স্ট্যাটাসের কথা বলেন, ওটার ক্ষেত্রে তো বললাম, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে অলরেডি অবস্থান করতে হবে এবং আমাদের স্কুলে আসলে ওই প্রসেসটা আমরা মোটামুটি ইনশাআল্লাহ পুরোটাই হেল্প করি। শাহরিয়ার, একটা বিষয় জানবো যে এমবাসি ফেস করার ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টরা হয়তো অনেক কষ্ট করে কোথাও হয়তো স্কলারশিপ ম্যানেজ করেছে কিংবা সাবজেক্ট ঠিক করেছে, প্রফেসর ঠিক করেছে, যখন তারা এমবাসি ইন্টারভিউ ফেস করে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট টাইমে হয়তো রিজেক্ট হয়ে যায়, তখন এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে। পরবর্তীতে আসলে যদি সে আবার দাঁড়ায়, এমবাসি ফেস করে, সেই বিষয়টা সম্পর্কে আসলে একটু জানবো যে অনেকেই বলে যে একবার রিজেক্ট হলে পরের বার হতে চায় না, এটা আসলে কতটুকু সত্যি? যদিও হওয়ার অনেক উদাহরণ আমরা দেখেছি, কিন্তু আসলে কি নেগেটিভ কোনো ইমপ্যাক্ট ফেলে কিনা? এইটা আসলে সত্যি কথা বলতে কি, এটা বলার জন্য ফার্স্ট অফ অল আমি অথরাইজড পারসন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এটা আপনি যেটা বললেন, এইটার কোয়েশ্চেনটা অনেকটা ভ্যারি করে স্টুডেন্ট টু স্টুডেন্ট। অনেক স্টুডেন্টের কাছে মুখে থেকে আমরা আসলে শুনি যে জিনিসটা উনি হয়তো একবারে ভিসা পায়নি, দ্বিতীয়বারে পেয়েছে, দ্বিতীয়বারেও পায়নি, তৃতীয়বারেও পেয়েছে কিন্তু হাল ছাড়েনি, কেউ হয়তো তৃতীয়বারেও পায়নি, চতুর্থবারে পেয়েছে। তখন আমরা আসলে ওটা শুনে আসলে ভালো লাগে যে না, একটা ওই যে আমরা
ছোটবেলা থেকে পড়ে আসছি না যে একবার না পারলে দেখো শতবার, তো ওই স্ট্র্যাটেজিটা ওনারা ফলো করে। তো ওই ক্ষেত্রে আমি আসলে বলতে পারি যে ওনাদের ইয়ে থেকে বা আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এরকমটা শুনেছে, ওনারা এই জিনিসগুলো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে। তো আমি এটা বলতে পারবো যে যদি একবার ভিসা না হয় আশা ছেড়ে দেয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না। F1 স্টুডেন্টরা যারা রয়েছেন, যারা F1 ভিসা হোল্ডার রয়েছেন আমেরিকায় অথবা নিউ ইয়র্কে, তাদের আসলে কোন কোন বিষয়গুলোর দিকে একটু বাড়তি নজর দেওয়া উচিত? আপনি কি পরামর্শ দিবেন যে স্ট্যাটাসের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে? সর্বপ্রথম কথা হচ্ছে কি, একটা F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনার মেইন কাজটাই হচ্ছে কি ইউনাইটেড স্টেটসে ওনারা আসলে ওনাদের একাডেমিক ক্যারিয়ারটা পারসু করবে। হ্যাঁ, সো ওনার মেইন টার্গেটটা, ফোকাসটা থাকবে হচ্ছে গিয়ে স্টাডির উপরে। হোয়াট এভার এলস দ্য সিচুয়েশন ইজ, ওনাকে ওই ফোকাসে আসলে থাকতে হবে। কারণ হচ্ছে উনি যদি ওনার ফোকাস থেকে সরে যায়, দেখা যায় যে অনেক আমাদের স্টুডেন্ট আমরা এ পর্যন্ত দেখেছি মানে হয়তো স্ট্যাটাস মেনটেন করতে পারেনি বা গুড একাডেমিক রেকর্ড ওনারা মেনটেন করতে পারেনি, তখন ওনারা স্ট্যাটাস হারিয়ে ফেলেছে। সো এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে বলবো হচ্ছে গিয়ে কি একাডেমিক ক্যারিয়ারের দিকে ফোকাস করতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার ভিশন টুয়ার্ডস দেয়ার গোল, যে মানে সে কোন একটা নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে সে আসলে আগাবে। সে চিন্তা করলো যে না না র্যান্ডমলি আমি ইউএসএ তে আসছি পড়ালেখা করবো, কিন্তু তার পরের স্টেপটা কি তার কোনো চিন্তা ভাবনা নেই। সো কেউ হয়তো বিজনেস করবে, কেউ একটা ভালো জব করবে। সো নিজেকে ওই অনুযায়ী আসলে প্রিপেয়ার করাটা, এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে মানে আমি আমার দেশের কথা যদি বলি, আমার বাংলাদেশ থেকে এসে এখানে এসে অনেকটা মনে হয় যে পাল ছাড়া গরুর মতন হয়ে যায়, যে মানে আসলে ও মাই গুডনেস, মানে এটা ইউনাইটেড স্টেটস। তো এই জন্য আসলে যেটা বলবো যে আসলে ফোকাস যদি ঠিক থাকে, ওনারা ওনাদের ক্যারিয়ারে আসলে ভালোভাবে আগাতে পারবে ইনশাআল্লাহ। কোনোভাবে যদি একবার স্ট্যাটাস হুমকির মুখে পড়ে অথবা কোনো কারণে বাতিল হয়ে যায়, পরবর্তীতে সেটা কি আবার হচ্ছে ফিরিয়ে আনা সম্ভব কিনা? এটা সম্ভব বলবো কি, এটা ওই যে আসলে সত্যি কথা বলতে আমি আসলে খুবই মিস করতেছি আমার বসকে, আসলে জুলিয়ান হাসানকে। কারণ হচ্ছে ও আসলে ডিএসও তো ও ওনারা আসলে সাধারণত ডিরেক্ট আইটিএন ইস্যু করে। সো এই কোয়েশ্চেন গুলো ওনাদের সাথে ডিরেক্টলি যায়। ও এর আগেও এই শো গুলো কয়েকটা শোতে এই জিনিসগুলো মেনশন করেছে, তারপর ওর রেফারেন্স থেকে আমি আসলে বলছি যায়। বাট সেক্ষেত্রে ডেফিনেটলি ভ্যালিড রিজন থাকতে হবে। যেমন ধরেন কোন একটা স্টুডেন্ট আমি ইচ্ছা হলো না পড়লাম না, এরকম করা যাবে না, ঠিক আছে? সো এরকম জিনিসটা। আরেকটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ধরেন কোনো কারণে উনি অসুস্থ হয়ে গেছে, উনি হয়তো একাডেমিক ওনার যেই স্টেপগুলো ছিল উনি আসলে কমপ্লিট করতে পারে নাই, বা কোনো কারণে আসলে মানে ওনার ওটা দ্যাট ওয়াজ বিয়ন্ড হিজ অর হার আই মিন সিচুয়েশন। সো এই কেস টু কেস বেসিসে এটা ডিপেন্ড করে যে আসলে ওটা অ্যাপ্রুভাল হবে কি হবে না, অ্যাপ্রুভ হবে কি হবে না। কারণ ওইটা যে আপনি বললেন যদি হারিয়ে ফেলে বা ফর এক্সাম্পল টার্মিনেটেড হয়ে যায়, তখন দেখা যায় যে ডেফিনেটলি দুইটা প্রসেসের মাধ্যমে আসলে করতে হয়। একটা হচ্ছে বেসিক্যালি প্রসেসটার নাম হচ্ছে রিইনস্টেটমেন্ট, যেটাকে বাংলায় বলে পুনরুদ্ধার। সো ওইটা বেশ কিছু আসলে স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। সো একাডেমিক রেকর্ড ডেফিনেটলি এটার একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো এইটা হওয়ার আগে ডিএসও সাধারণত নির্ধারণ করবে যে উনি এই স্টুডেন্টটাকে, একটা রিইনস্টেটমেন্ট স্টুডেন্টটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। কারণ হচ্ছে কি যদি কোনো ভ্যালিড রিজন না থাকে, ডেফিনেটলি একটা স্টুডেন্টের রিইনস্টেটমেন্ট ইস্যুটা বা ওই স্টুডেন্টটাকে সাধারণত ডিএসও এনরোল করবে না, যে কোনো স্কুলেই হোক না, কারণ যারা আসলে পারমিটেড। সো কারণ হচ্ছে কি ওইটা তো একটা স্কুলের রেপুটেশনের সাথেও জড়িত, যে ওই স্টুডেন্টটা রিইনস্টেটমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করলো, কিন্তু কোনো ভ্যালিড রিজন না থাকার কারণে অ্যাপ্রুভালের চান্সটা তখন ভ্যারি করে। সো ডেফিনেটলি ইট ম্যাটারস। আপনার ডিএসও থাকলে আমি একটা প্রশ্ন করতাম, কিন্তু আমি আপনাকেও সেই প্রশ্নটা করব। ডিএসও কে করলে ভালো হতো, কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি উত্তরটা দিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে F1 স্টুডেন্ট যারা রয়েছেন ইউনিভার্সিটিতে, দেখা যায় নানাবিধ বিষয় নিয়ে ডিএসওর সাথে হয়তো বা সমস্যা তৈরি হয়। হয়তো সে ছুটি যাচ্ছে, সে হয়তো আরসিএল যাচ্ছে, কিংবা সে হয়তো প্রফেসরের কোনো একটা সমস্যা নিয়ে ডিএসও কে হয়তো মেইল করছে। তো ডিএসও দেখা যায় অনেক সময় কোঅপারেট করে, অনেক সময় করে না। ডিএসওর উপরে আসলে নির্ভর করে, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম ডিএসও। সেই ক্ষেত্রে আসলে ডিএসও কে চ্যালেঞ্জ করাটা একজন F1 স্টুডেন্টের পক্ষে আসলে কতটা সম্ভব হয়?
ডিএসও কে চ্যালেঞ্জ করাটা আসলে আপনি যেটা বললেন কোশ্চেনটা আসলে সত্যি সত্যি ডিএসও এর জন্য এই ক্ষেত্রে আমি একটা জিনিস আমি আসলে এক্সপেরিয়েন্স থেকে আপনি যেটা বললেন ওটা বলতে পারি যে অতটুকু আমার মধ্যে আসলে মানে আমি বলতে পারি যে এটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট সার্ভিসের উপরে যে একটা স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ যেটা আসলে মানে কতটুকু লেভেলে ওনার স্টুডেন্ট সার্ভিসটা আসলে দিতে পারছে এখন লেভেলটা ডেফিনেটলি স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে নাকি গুড আছে নাকি এক্সেলেন্ট আছে অর বিলো স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে এটা ডিপেন্ড করে সো যদি আমাদের স্কুলের ক্ষেত্রে বলি আমরা চেষ্টা করি যে এর আগের সেশনটাতে মনে হয় আমি বলছিলাম জুলিয়াও বলছিল একই কথা যে স্টুডেন্ট অলওয়েজ ফিল অ্যাজ দেয়ার সেকেন্ড হোম whenever they are studying at Amloras so we always try আমরা ওইরকম ভাবে আসলে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টকে যাতে করে সে কোনোভাবে আসলে ওইরকম ফিল না করে যে না আমি আসলে কাঠগড়ায় দাঁড়িয়ে আছি ঠিক আছে সে আমি একটা স্কুল এবং স্কুলের প্রত্যেকটা অফিসিয়াল ডিএসও তো ডেফিনেটলি ডিএসও থেকে শুরু করে যারা স্কুল এজেন্ট আমাদের মতন যারা কর্মরত আছে ওখানে এরা আসলে যাতে স্টুডেন্টের মানে সাইডে থেকে আসলে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব জি অর্থাৎ স্টুডেন্টদের জন্য আসলে সুযোগ রয়েছে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা সমাধানের জন্য অথবা হেল্প চাওয়ার জন্য সেই সুযোগটা থাকছে জি অবশ্যই কারণ হচ্ছে কি স্টুডেন্টের যদি একাডেমিক ইস্যুতে কোনো ওনার কোনো একটা ডিসকাশনের প্রয়োজন হয় বা উনি আসলে এই জিনিসটা ওনার বিয়ন্ড হিজ আই মিন মানে কি বলবো যে এটা ওনার সাধ্যের বাইরে বা ওনার মধ্যে নাই তখন এটা যদি স্কুল রিলেটেড হয় ডেফিনেটলি হি অর শি শুড জাস্ট কনসাল্ট উইথ দ্য ডিএসও এট ফার্স্ট অর আদার স্কুল স্টুডেন্ট সার্ভিস এজেন্টস আই মিন কারণ হচ্ছে কি এটা তাদেরকেই তখন হেল্প করতে হবে স্টুডেন্টকে মানে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য জি শাহরিয়ার আলম আজকের মতো সময় শেষ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে জি দর্শক ধন্যবাদ জানাবো আপনাদেরকেও দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো টিভিএন 24 এর সঙ্গেই থাকুন